তো আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 11 এর শুরুতে লেকচার 1 বলতে পারো চ্যাপ্টার 11 এর এটা হচ্ছে এসি পাওয়ার অ্যানালাইসিস। সো আমরা এসি সিগন্যাল পড়তেছিলাম। এসি সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমরা দুইটা ডোমেইন ইউজ করতেছিলাম। একটা ছিল হচ্ছে টাইম ডোমেইন ইকুয়েশনগুলো ছিল, ভোল্টেজের ইকুয়েশন ছিল এরকম: ভি অফ টি ইকুয়াল টু ম্যাক্সিমাম ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড অফ দ্য ভোল্টেজ ইনটু কস ওমেগা টি প্লাস ফাই দিয়ে প্রকাশ করতেছিলাম। আমরা এখানে ভোল্টেজের জন্য থিটা ভি ইউজ করতে পারি। আর কারেন্টের ইকুয়েশন ছিল টাইম ডোমেইনে আইএম মানে ম্যাক্সিমাম কারেন্ট বা অ্যামপ্লিটিউড অফ দ্য কারেন্ট ইনটু কস ওমেগা টি প্লাস থিটা আই। সেটা হচ্ছে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। এখন এটাকে যদি আমরা ফেজার ডোমেইন রিপ্রেজেন্টেশন করি, এই দুইটি ইকুয়েশনকে আমরা লিখতে পারি হচ্ছে, ভোল্টেজের ক্ষেত্রে ভি কে প্রকাশ করব হচ্ছে হলো ভোল্ট ক্যাপিটাল দিয়ে, ক্যাপিটাল লেটার আবার ভোল্ট করেও লিখবো। তাহলে ভি ইকুয়াল টু অ্যামপ্লিটিউড নিব, অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেলটা নিব মানে থিটা ভি। আর কারেন্টের জন্য ক্যাপিটাল আই ভোল্ট করে লিখব, অ্যামপ্লিটিউড আই এম, অ্যাঙ্গেল থিটা আই। সো দুইটার রিপ্রেজেন্টেশনই আমরা ইউজ করব এখানে অ্যানালাইসিস করার জন্য। তো আজকে হয়তো আমরা টাইম ডোমেইনেই থাকবো, ফেজার ডোমেইন ইউজ হবে না হয়তো আজকে। সো টাইম ডোমেইনের জন্য দুইটি ইকুয়েশন আমরা পাচ্ছি, ভোল্টেজের ইকুয়েশন আর একটা হলো কারেন্টের ইকুয়েশন। তো এখানে পাওয়ারের কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা আছে এই পেজে। সো এখানে দেখো, আমরা শুরুতে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটার নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এন্ড এভারেজ পাওয়ার। তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে কি, যে যে সরাসরি যদি আমরা বলি যে তাৎক্ষণিক ক্ষমতা আর কি, যে কোনো মুহূর্তের যে পাওয়ার সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আর এভারেজ পাওয়ার হচ্ছে হলো, সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে কি বুঝতেছি আমরা, কোনো একটা লোড বলতে রেজিস্ট্যান্স হতে পারে, ক্যাপাসিট্যান্স হতে পারে বা ইন্ডাক্ট্যান্স হতে পারে। তো তিনটার যে কোনো কারো পাওয়ার বলতে বুঝবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে ওই মুহূর্তের ভোল্টেজ আর ওই মুহূর্তের কারেন্টের মাল্টিপ্লিকেশন কে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অফ দিস লোড। তার মানে রেজিস্ট্যান্স হলো রেজিস্ট্যান্সের ভোল্টেজ, রেজিস্ট্যান্সের কারেন্ট, ইন্ডাক্টর হলো ইন্ডাক্টর ভোল্টেজ, ইন্ডাক্টর কারেন্ট, ক্যাপাসিটর হলো ক্যাপাসিটর ভোল্টেজ, ক্যাপাসিটর কারেন্ট। এই দুইটা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। সো ক্যালকুলেশনটা যদি আমরা সামনের দিকে আগাই, আমরা তো অলরেডি ভোল্টেজের ইকুয়েশন আর কারেন্টের ইকুয়েশন লিখে ফেলছি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার P of t, এটা স্মল লেটারের p, equal to V of t into I of t. So V of t equal to Vm cos omega t plus theta v। আমরা টাইম ডোমেইনে ক্যালকুলেশন করতেছি। আর I of t হচ্ছে Im cos omega t plus theta i। সেখানে Vm Im এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে। আর cos দুটার একটা ফর্মুলা ইউজ করব আমরা, cos a cos b এর ফর্মুলা। সো cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সামনে একটা 2 নিতে হয় আমাদের। সো এখানে একটা 2 নিব আর এখানে একটা হাফ নিব। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হাফ Vm Im আর এই 2 cos a cos b, ফর্মুলা হচ্ছে cos a plus b। তার মানে cos a plus a বলতে হচ্ছিল ওমেগা টি প্লাস থিটা v, আর b বলতে ওমেগা টি প্লাস থিটা i। সো এই দুটি গুণ যোগ করলে তুমি পাবে হচ্ছে 2 ওমেগা টি প্লাস থিটা v প্লাস থিটা i প্লাস cos a মাইনাস b। সো a আর b মাইনাস করলে ওমেগা টি আর ওমেগা টি কেটে যাবে, তাহলে তুমি পাবে হচ্ছে থিটা v মাইনাস থিটা i। সো আমরা এখন দুইটা টার্ম পেয়ে যাচ্ছি। একটা টার্ম হচ্ছে হাফ Vm Im cos থিটা v মাইনাস থিটা i, পরেরটাকে আমি আগে লিখছি, এই যেটাকে আগে লিখছি, প্লাস হাফ Vm Im, এই যে হাফ Vm Im cos 2 ওমেগা t প্লাস থিটা v প্লাস থিটা i। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের দুইটা টার্ম আমরা পাচ্ছি। একটা হচ্ছে হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট টার্ম, এই যে এই প্রথম যে টার্মটা আছে এখানে কোনো টাইমের ভেরিয়েবল নাই, কোনো টাইমের উপর ডিপেন্ডেন্সি নাই, ঠিক আছে। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা সময়ের উপর নির্ভর করে না। তার মানে এটা টাইমের রেসপেক্ট একটা কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে এটা কনস্ট্যান্ট।
প্লাস এখানে একটা কজের একটা ফাংশন আছে যেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে, এই যে টাইম, যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো হাফ ভিএম আইএম। যে এইটুকু হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হাফ ভিএম আইএম, মানে এটা হচ্ছিল একটা কস ফাংশনের যে অ্যামপ্লিটিউড হয় বা বিস্তার হয় সেটা, মানে এই যে একটা কস ফাংশন যদি এভাবে ওঠানামা করে তাহলে এই যে ম্যাক্সিমাম যতটুকু উঠবে বা নামবে সেটা হচ্ছে হলো এই অ্যামপ্লিটিউডটা হাফ ভিএম আইএম। আর সাথে একটা সামনে কনস্ট্যান্ট প্লাস আকারে আছে। তো এই জিনিসটাকে ক্লিয়ারিফাই করার জন্য আমরা গ্রাফ নিয়ে একটু পড়বো এখন, যে গ্রাফের সাইনোসয়েডাল ফাংশনের সাথে কোনো কিছু যোগ করলে গুণ করলে কি হয় সেই ঘটনাগুলো একটু আমরা এখানে বোঝার ট্রাই করব। তারপর এই গ্রাফে আবার এই ইকুয়েশন আবার ফেরত আসতেছি আমরা। সো ধরো আমরা এটা ধরো টাইম এক্সিস, আর এই বরাবর ধরো তুমি, আমি সাইন দিয়েই বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ধরো এক্স এক্সিস বরাবর হচ্ছিল টাইম, আর ওয়াই এক্সিস বরাবর ধরো আমরা বসাচ্ছি হলো সাইন টি, সাইন টি। তাহলে এটা গ্রাফটা কেমন হবে? জাস্ট নর্মাল একটা সাইনের গ্রাফ হবে। এখন যদি আমরা এটাকে দুই একটি চেঞ্জ আনি, ধরো এটা ধরো আমরা ধরলাম y1 ইকুয়াল টু সাইন টি। এখন ধরো তোমাকে বললাম y2 এর গ্রাফ ড্র করো, যেটা হচ্ছে y2 ইকুয়াল টু 2 প্লাস সাইন টি। এটা যদি ড্র করতে বলি তাহলে কিরকম চেঞ্জ আসবে? এটা হচ্ছিল শুধু সাইন টি, এখন এই সাইন টি এর সামনে একটা 2 প্লাস করলাম, তাহলে কি চেঞ্জটা আসবে একটু বোঝার ট্রাই করি। এটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখি। তাহলে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস নিলাম। সো এই পয়েন্ট বরাবর এই পয়েন্ট আমরা মার্কিং করে দিলাম, এটা বরাবর এটা মার্ক করলাম, আর এটা বরাবর হচ্ছে এটা। এখানে টাইম আছে। এখন আমরা এখানে y2 প্লট করব। তাহলে y2 ইকুয়াল টু কি হবে? sin t প্লাস 2, অর্থাৎ এটার সাথে 2 যোগ করব। সো এটার ম্যাক্সিমাম ভ্যালু 1, এটা মিনিমাম ভ্যালু -1। তাহলে এখন এই ম্যাক্সিমাম ভ্যালু 1 এর সাথে যদি 2 যোগ হয় এটা হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু 3, আর মিনিমাম ভ্যালু ছিল -1, এটার সাথে যদি 2 যোগ হয় তাহলে এটার মিনিমাম ভ্যালু হয়ে যাবে 1, মানে 2 প্লাস -1, তার মানে এটা হয়ে যাবে 1 মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তার মানে এটা 1 থেকে 3 এর মধ্যে আপ ডাউন করবে, যেখানে 2 কে মিডল লাইন হিসেবে সে চিন্তা করবে, যে 2 বরাবর একটা মিডল লাইন ধরে এই সাইনের গ্রাফটা আপ ডাউন করবে। তাহলে দেখো উপরের গ্রাফটা যেটা ছিল হুবহু ওইটাই আমি ড্র করছি। আরেকবার দেখাই, এই যে 2 থেকে হচ্ছে হলো এই পর্যন্ত একটা হাফ সাইকেল কমপ্লিট করবে, যার ম্যাক্সিমাম ভ্যালু হবে 3। আবার এখান থেকে একটা হাফ সাইকেল এই পর্যন্ত কমপ্লিট করবে, যার মিনিমাম ভ্যালু হবে হচ্ছে হলো 1। আবার এখানে একটা 3 ম্যাক্সিমাম ভ্যালু, আর একটা হাফ সাইকেল কমপ্লিট করবে। অর্থাৎ এই গ্রাফটা আর এই গ্রাফটার মধ্যে একটাই জিনিস পার্থক্য, জাস্ট এই উপরের গ্রাফটা 2 গড় উপরের দিকে শিফট হয়ে গেছে, 2 গড় উপরের দিকে শিফট হয়েছে। এই যে যেটা হচ্ছে হলো এখানে 0 তে ছিল, ওইটা এখন চলে আসছে হলো 2 তে। ঠিক আছে? তার মানে কোনো একটা সাইনোসয়েডাল ফাংশনের সাথে যদি আমরা একটা কনস্ট্যান্ট যোগ করে দেই তাহলে সেই কনস্ট্যান্টের সমান ভ্যালু এটা উপরের দিকে শিফট করবে, বিয়োগ করলে নিচের দিকে শিফট করবে। তার মানে y2 ইকুয়াল টু 2 sin t, এটার মানে হচ্ছে কি সাইনের গ্রাফটা 2 গড় উপরের দিকে শিফট করে যাবে। ঠিক আছে? এখন আসো, যদি আমরা এখন y3 এর একটা ইকুয়েশন এরকম লিখি, y3 ইকুয়াল টু sin 2t। এখন 2 আমরা বাইরে যোগ না করে ভিতরে গুণ করলাম ধরো, তাহলে এটা কি চেঞ্জ আসবে? এটা হচ্ছে হলো তোমার যে সাইনের গ্রাফ আছে সেই সাইনের গ্রাফটাকে এখানে যে সাইনের গ্রাফ আছে এই যে এটা থেকে আমি ড্র করতেছি, এই বরাবর এটা এখানে থাকলো, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। সো y3 এর গ্রাফ হবে, এটার ফ্রিকোয়েন্সি যত, এটার ফ্রিকোয়েন্সি যদি আমরা t এর সামনে 1 আছে, সো এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হবে 2। আবার বলি, y1 মানে sin t, এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এখানে ওমেগার জায়গায় আছে হলো 1, আর এখানে ওমেগার জায়গায় আছে হচ্ছে 2, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডাবল। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডাবল মানে হচ্ছে সে যেই সময়ের মধ্যে একটা ফুল সাইকেল কমপ্লিট করে, এই গ্রাফটা y3 এটার 2টা ফুল সাইকেল কমপ্লিট করবে ওই সময়ের মধ্যে। তাহলে দেখো ওর একটা ফুল সাইকেল কমপ্লিট হতে হতে ওর 2টা ফুল সাইকেল কমপ্লিট হবে। তাহলে এটা দেখতে কেমন হবে?
এর মধ্যে একটা ফুল সাইকেল কমপ্লিট করে ফেলবে, যে একটা ফুল সাইকেল হলো, আবার এখানে আরেকটা ফুল সাইকেল কমপ্লিট করবে। তাহলে এই গ্রাফের একটা ফুল সাইকেল কমপ্লিট হতে হতে এই গ্রাফের দুইটা ফুল সাইকেল কমপ্লিট হয়ে গেল। এটার মিনিংই হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে গেছে। এটার মিনিংই হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাচ্ছে। সিমিলারলি পরের যে হাফ সাইকেল, এখানেও দুইটা ফুল একটা ফুল সাইকেল পাওয়া যাবে, যেখানটা ফুল সাইকেল পাওয়া যাবে। অ্যামপ্লিটিউড কি কোনো চেঞ্জ হবে? অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউড 1 আছে আর এদিকে -1 আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাচ্ছে। তাহলে দেখো কোনো একটা সাইন ফাংশন বা কস ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট যদি যোগ হয় বা বিয়োগ হয়, সেটা হচ্ছে আপার বা লোয়ার শিফট হবে, উপরে বা নিচের দিকে শিফট হবে। আর টাইমের সাথে যদি কোনো কিছু মাল্টিপ্লাই হয়, তাহলে সেটা তার ফ্রিকোয়েন্সিকে বাড়ায় দিবে। যদি এই যেটা দিয়ে মাল্টিপ্লাই করতে, সেটা যদি 1 এর চেয়ে বড় সংখ্যা হয়, তাহলে এটাকে কম্প্রেসড করে দেয়। আর এটা যদি 1 এর চেয়ে ছোট হয়, ধরো হাফ দিয়ে যদি গুণ করতাম, এটাকে হলো এক্সপান্ড করে দিত, মানে ফ্রিকোয়েন্সি অর্ধেক করে দিত। তাহলে এই দুইটা কনসেপ্ট আমরা চারটা কথা বলে নিই একবারে। এখন আসে এভারেজ ভ্যালুতে। এই তিনটা গ্রাফের কোনটার এভারেজ কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এটার এভারেজ হবে হচ্ছিল 0, মানে মিডল লাইন যেটা, এটা মানে উপরে আর নিচে যাকে মিডল লাইন ধরে সে উপরে নিচে ওঠানামা করতে, সেটা হচ্ছে এভারেজ। এটার এভারেজ কত? 0। বাট এটার এভারেজ হবে হচ্ছে 2। এটার এভারেজ হবে 2, অর্থাৎ কোন একটা সাইনোসয়েডাল ফাংশনের সাথে সামনে যেটা যোগ থাকে, সেটা হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু। এটাই আমাদের এভারেজ অফ y2 হচ্ছিল 2, বাকিগুলোর এভারেজ হচ্ছিল 0। তাহলে এই তিনটা কথাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি কোথায় কোথায় অ্যাপ্লাই করব দেখো। তাহলে সামনে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ হচ্ছে, এই যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে যে কনস্ট্যান্ট ভ্যালুটা যোগ হয় সেটাই হচ্ছে আমাদের এভারেজ। তাহলে এটাকে আমরা বলবো এভারেজ পাওয়ার। আর এটা একটা কজের ফাংশন, মেইনলি এটা একটা কজের ফাংশন, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে, যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ওমেগা। তাহলে এটার ফ্রিকোয়েন্সি 2 ওমেগা, টি এর সামনে যেটা আছে ওইটা 2 ওমেগা। আর এটার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ ভিএম আইএম। তাহলে আমরা যদি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি দেখি, ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল হলো শুধু ওমেগা। এই যে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল শুধু ওমেগা, কারেন্টের ফ্রিকোয়েন্সিও ছিল হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কিন্তু পাওয়ারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ওমেগা, অর্থাৎ পাওয়ারের ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এবং কারেন্টের ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা গ্রাফে যদি এখন দেখি, পরের পেজে গ্রাফটা আছে নিশ্চয়ই। এই যে গ্রাফটা দেখতে এরকম আসবে, এই যে উপরের দিকে এটা জিরো লাইন থাকবে না, উপরের দিকে একটু শিফট করা যাবে। তাহলে কতটুকু শিফট করবে? সেই শিফটিংটা হবে সামনে যে অংশটা যোগ করা ছিল, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, ওই যে যেটাকে আমরা এভারেজ পাওয়ার বলতেছি। এই যে কতটুকু শিফটিং হবে? এই যে এইটুকু শিফটিং হবে, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, যেটাকে আমরা এভারেজ পাওয়ার বলি। এতটুকু উপরে উঠে যাবে, যেহেতু এটা যোগ হচ্ছে। উপরে উঠার পর সেটা উপরে নিচে আপ ডাউন করবে কস ফাংশনের মতো। তাইলে এই লাইনকে মিডল লাইন ধরে, এই লাইনটাকে মিডল লাইন ধরে উপরে নিচে আপ ডাউন করতে থাকবে। ঠিক আছে? এখন আপ ডাউনের সময় সর্বোচ্চ সে কতটুকু উঠবে? অ্যামপ্লিটিউডের সমান সমান উপরের দিকে উঠবে। তাহলে এটার অ্যামপ্লিটিউড কত? হাফ ভিএম আইএম হচ্ছে হলো এটার অ্যামপ্লিটিউড। তাহলে এখানে এই মিডল লাইনের উপরের দিকে হাফ ভিএম আইএম উপরে উঠবে, আর নিচের দিকে হাফ ভিএম আইএম নিচের দিকে নামবে। ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সিটা একটু দেখি, এটার টাইম পিরিয়ড কোথা থেকে কোথায় পর্যন্ত হবে। এটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক ওই জায়গা বরাবর যদি আমরা লাইন টানি, তাহলে আবার যেখানে গিয়ে এটা আবার ফেরত আসবে। এই পর্যন্ত যে টাইম, এই টাইমটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করলো, এটা একটা সাইকেল কমপ্লিট করলো। তাহলে এই টাইম সাইকেলটা ভোল্টেজের টাইমের, তাহলে মানে পাওয়ারের টাইম উইল বি দ্য ভোল্টেজের টাইমের অর্ধেক, হাফ অফ দ্য ভোল্টেজ, টাইম পিরিয়ড অফ দ্য ভোল্টেজ। অথবা আমরা এটাকে বলতে পারি টাইম পিরিয়ড অফ দ্য কারেন্ট, মানে কারেন্টের অর্ধেক। ঠিক আছে? উল্টাভাবে বললে পাওয়ারের ফ্রিকোয়েন্সি, ওমেগা দিয়ে লিখি আমি, পাওয়ারের ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি উইল বি দ্য টুয়াইস অফ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অর কারেন্ট। তো টাইম অর্ধেক হবে, ফ্রিকোয়েন্সি ডাবল হবে। সেজন্য এখানে দেখানো হচ্ছে, দেখো এইখানে টি বলতে হচ্ছে হলো ভোল্টেজের টি, তাহলে পাওয়ারের টি হবে টি বাই টু, তাহলে টিপি ইকুয়াল টু হবে টি বাই টু। সো এই গ্রাফে এটাই দেখানো হচ্ছে। এখন আসলে এভারেজ পাওয়ার আমরা যে বললাম এটাই এভারেজ পাওয়ার। এটা হচ্ছে যেভাবে আমি বুঝাইছি সেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস। অ্যানালিটিক্যাল ভাবে আমি হচ্ছে এটাকে বলতেছি এভারেজ পাওয়ার। তো এটা ম্যাথমেটিক্যালি আমরা এখন প্রুভ করব যে এটাই এভারেজ পাওয়ার। তাহলে এভারেজ পাওয়ারের ডেফিনেশন বা এভারেজ বলতে আমরা কি বুঝি? আসলে সবগুলোকে যোগ করে ভাগ করা, তাই না? এভারেজ। সেখানে তো যোগ করবো না, এখানে করবো ইন্টিগ্রেশন। তাহলে পি এভারেজ ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের
যোগফল মানে ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, আর লিমিট হবে 0 থেকে t, অর্থাৎ 0 থেকে t এর মধ্যে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশন করার পরে ওই টাইম দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এভারেজ পাওয়ার পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন করা মানে যোগ করা ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু এভারেজ করতেছি। তাহলে 1/t এন্ড ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ইকুয়েশনটা আমরা এখানে বসাবো। তাহলে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ইকুয়েশনে দুইটা পার্ট ছিল, একটা ছিল হাফ vm im cos theta v মাইনাস থিটা i, এটা ছিল পার্ট 1 যেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে লিমিট হবে 0 থেকে t, আর এখানে হলো dt প্লাস পার্ট বি সেকেন্ড পার্ট যেটা টাইম ডিপেন্ডেন্ট, সেটার ক্ষেত্রে ছিল হচ্ছে হাফ vm im cos 2 omega t plus theta v minus plus theta i, sorry minus না plus theta i into dt, ইন্টিগ্রেশনের যে ভেরিয়েবল dt, এন্ড এটা ইন্টিগ্রেশন করি 1/t থাকলো সামনে, থার্ড ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, লিমিট বসানোর সময় থার্ড ব্র্যাকেট দিব। সো এখানে হাফ vm im cos theta v মাইনাস থিটা, এইটুকু কনস্ট্যান্ট, এইটুকু ইন্টিগ্রেশন থেকে বের হয়ে চলে গেল, যে এইটুকু পুরোটা বের হয়ে চলে গেল, তাহলে ভিতরে থাকলো শুধু dt, তাহলে dt এর ইন্টিগ্রেশন হচ্ছে হলো অনলি t, এবং লিমিট হচ্ছে 0 থেকে t ক্যাপিটাল T, প্লাস এখানেও সেম ভাবে হাফ vm im বের হয়ে যাবে, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে হলো sin, মাইনাস সাইন না কিন্তু অনলি sin 2 omega t plus theta v plus theta i divided by t এর কোফিশিয়েন্ট, t এর কোফিশিয়েন্ট হচ্ছে 2 omega, এখানে লিমিট বসবে 0 থেকে t, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখন আমরা লিমিট বসাবো। তাহলে 1/t half vm im cos theta v minus theta i, এখানে লিমিট বসলে হবে হচ্ছে t minus 0 plus half vm im, সো এখানে লিমিটটা একটু দেখি আমরা, প্রথমে বসবে হচ্ছে হলো ক্যাপিটাল টি, টি এর জায়গায়, তাহলে এখানে হবে সাইন, আচ্ছা 2 ওমেগা এটা তো একটা কনস্ট্যান্ট, এটা আমি বাইরে নিয়ে আসি, 2 ওমেগাটা এখানে লিখি একবারে, এই হাফ এর সাথে লিখি একবারে, তাহলে 2 ওমেগা বাইরে চলে আসলে এটা হয়ে যাবে 1/4 ওমেগা, আর ভিতরে থাকবে হচ্ছে সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই মাইনাস সাইন 0 প্লাস 0 কেন লোয়ার লিমিট 0 থিটা আই, লিমিট বসলো। এখন এখানে আমরা ওমেগাকে রিপ্লেস করব পরের লাইনে, সো আমি এই লাইনে করে দিচ্ছি, ওমেগার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 2 পাই বাই টি, ওমেগার এখানে আমরা লিখব 2 পাই বাই টি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, ওয়ান বাই টি ইন্টিগ্রেশন, এখানে থাকবে হচ্ছে হাফ vm im cos theta v minus theta i, আর বাইরে আছে হচ্ছে t, যে t minus 0 মানে t, প্লাস এখানে থাকতেছে 1/4 ওমেগা vm im, আর এই জায়গাটা একটু বোঝার ট্রাই করি কি হচ্ছে ঘটনা, এখানে এটি আর এটি কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4 পাই প্লাস সামথিং, 4 পাই প্লাস সামথিং হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ হলে এটা হয়ে যাচ্ছে হলো সাইন থিটা ভি প্লাস থিটা আই, আর থাকতেছে মাইনাস সাইন এখানে 0 বাদ থিটা ভি প্লাস থিটা আই, তাহলে এখানে দেখো
এই জিনিস আর এই জিনিস সেম, বিয়োগ হয়ে কাটাকাটিগুলো জিরো হয়ে গেল। তো এটা জিরো হয়ে এটার সাথে মাল্টিপ্লাই হলে এই দ্বিতীয় অংশ পুরোটাই হয়ে যাবে জিরো। তাহলে শুধু ফার্স্ট পার্টটা থাকবে। ফার্স্ট পার্টের মধ্যে আবার যখন সামনে 1/t এর সাথে মাল্টিপ্লাই হবে তখন এই টি এবং এই টিও কেটে যাবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা থাকবে হাফ vm im cos থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে যে আমরা অ্যানালিটিক্যালি যে বলছিলাম এটাই যে এভারেজ পাওয়ার, সেটাই আমরা ম্যাথমেটিক্যালি আবার প্রুভ করলাম যে এটাই আমাদের এভারেজ পাওয়ার, পি এভারেজ। তোমাদের বইয়ে শুধু পি দিয়ে প্রকাশ করে, সো তুমি চাইলে শুধু পি দিয়েও প্রকাশ করতে পারবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের পি এভারেজের ফর্মুলা, হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই। এখানে যে ভি সেটা হচ্ছে হলো যেই এলিমেন্টের পাওয়ার বের করবা সেই এলিমেন্টের ভোল্টেজ যের ম্যাক্সিমাম ভ্যালু ভিএম, আর ওই এলিমেন্টের কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো আই এম, আর থিটা ভি থিটা আই হচ্ছে ওই ভোল্টেজ এবং কারেন্টের ফেজ অ্যাঙ্গেল ওই মুহূর্তে, যে মুহূর্তে তুমি বের করতে হচ্ছে পাওয়ার সেই মুহূর্তে, ঠিক আছে। তো যে এলিমেন্টটা ধরো রেজিস্ট্যান্সের জন্য যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে হলো কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড, আর এটা ভোল্টেজের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আমরা এখন এই একটা ফর্মুলা তো আমরা জানি আগে থেকেই, আরএমএস এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি হচ্ছে VRMS ইকুয়াল টু VM বাই রুট টু, আর IRMS ইকুয়াল টু IM বাই রুট টু। সেই দুটা ভ্যালু এখানে যদি বসাই, আমরা VM সমান বসাইতে পারি হচ্ছে হলো, যে আমি বসাই, তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু হাফ VM এর জায়গায় বসবে রুট টু VRMS, IM এর জায়গায় বসবে রুট টু IRMS cos থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে যে রুট টু এবং এই টু কেটে যাবে, তাহলে আমাদের থাকবে VRMS IRMS cos থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার উইথ দ্য আরএমএস ভ্যালু। তো দুইটা ইকুয়েশনতে সেম ভ্যালুই পাওয়া যাবে, জাস্ট পার্থক্যটা কি, এখানে যে এই ভ্যালুগুলো ইউজ হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ইউজ করা হচ্ছে, অ্যামপ্লিটিউড ভিএম আইএম, আর এখানে এভারেজ ভ্যালু মানে আরএমএস এভারেজ যেটা আরএমএস ভ্যালু ইউজ করা হচ্ছে, সেই আরএমএস ভ্যালু দিয়ে করলে হাফটা থাকবে না, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে করলে হাফ থাকবে, আরএমএস ভ্যালু দিয়ে হাফ থাকবে না। তারপর আসা আমাদের যাদের তিন ধরনের লোড হয়, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ, সো এই তিনজনের জন্য এই ইকুয়েশনগুলো কি দাঁড়াবে সেগুলো একটু এখানে ব্যাখ্যা করি আমরা। ধরো ফর রেজিস্টিভ লোড, রেজিস্টিভ লোডের জন্য থিটা ভি মাইনাস থিটা ইকুয়াল টু জিরো হয়, আমরা জানি সবাই। তো এটা যদি জিরো হয়, আচ্ছা কেন জানি সেটা একটু মনে করাই দিই। আমরা ফেজর ডায়াগ্রাম পড়ে আসছিলাম তিনটা এলিমেন্টের, সেই ফেজর ডায়াগ্রাম যদি একটু মনে করে দিই। এটা ধরো আমাদের রিয়েল এক্সিস, রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে কারেন্ট যেদিকে, ভোল্টেজ একই দিকে, অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল এবং ভোল্টেজের অ্যাঙ্গেল সেম। এটা হচ্ছিল রেজিস্ট্যান্সের জন্য, এটা হলো ভোল্টেজ। তো এই যে অ্যাঙ্গেলটা, কারেন্টের অ্যাঙ্গেল আর ভোল্টেজের অ্যাঙ্গেল সেম ছিল, সেজন্য এই দুটো বিয়োগ করলে বিয়োগফল জিরো আসবে, রাইট। তাহলে এটা যদি জিরো হয় তাহলে এভারেজ পাওয়ার কি হবে, রেজিস্ট্যান্সের জন্য এভারেজ পাওয়ার পি এভারেজ ইকুয়াল টু হাফ, আমরা আজকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েই পড়ি, আরএমএস দিয়ে খুব বেশি পড়বো না আজকে, cos থিটা ভি মাইনাস থিটা এই জায়গায় বসবে জিরো, তাহলে cos জিরোর মান হচ্ছে জিরো, সরি ওয়ান, cos জিরোর মান হচ্ছে ওয়ান, তাহলে হাফ ভিএম আইএম ইন্টু ওয়ান, তাহলে হাফ ভিএম আইএম। অথবা এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আমরা লিখতে পারি আই এম স্কোয়ার আর, অথবা আমরা আই ইকুয়াল টু ভি বাই আর, সেখান থেকে লিখতে পারি হাফ ভি এম স্কোয়ার বাই আর। অর্থাৎ রেজিস্ট্যান্সের জন্য আমরা এভারেজ পাওয়ারের এই তিনটা ফর্মুলা সরাসরি ইউজ করতে পারি, তাহলে এখানে কোনো অ্যাঙ্গেলের ঝামেলা থাকবে না। ওকে, এখানে কোনো অ্যাঙ্গেলের ঝামেলা থাকবে না। সেম ভাবে আমরা যদি ক্যাপাসিটরের জন্য যাই, ফর ক্যাপাসিটিভ লোড,
ক্যাপাসিটিভ লোডের জন্য থিটা ভি মাইনাস থিটা আই এটার ভ্যালুটা কি ছিল সেটা একটু করার জন্য আমরা আবার ফেজার ডায়াগ্রামটা মনে করে নিই। তো এটা ধরো আমাদের রিয়েল এক্সিস, তো আমরা এদিকে যদি কারেন্টের ডিরেকশন সেম ধরি, ক্যাপাসিটরের কারেন্ট ধরো এটা আই, কারেন্টের অ্যাঙ্গেল ধরো থিটা আই, ভোল্টেজের অ্যাঙ্গেল কি হবে আমরা জানি ক্যাপাসিটরের জন্য কারেন্ট হচ্ছে হলো লিডিং হয়, তো কারেন্ট লিডিং হলে ভোল্টেজ হবে হচ্ছে এই কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেগেটিভ দিকে, সো এটা হবে ভোল্টেজ ভি। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ভি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিয়েল এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা ভি। তাহলে যে থিটা ভি মাইনাস থিটা আই এটা যদি আমরা বিয়োগ করি, এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাই পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলটা আমরা জানি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। সো এখন থিটা ভি মাইনাস থিটা আই যদি করি আমরা পাবো হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, কারণ থিটা ভি হচ্ছে ছোট, থিটা আই হচ্ছে বড়। এই যে এখান থেকে দেখতে থিটা ভি হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, যেটা নেগেটিভ অ্যাঙ্গেল, আর এটা কি পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে নেগেটিভ মাইনাস পজিটিভ নাম্বার, তাহলে নেগেটিভ নাম্বার মাইনাস পজিটিভ নাম্বার করলে আবার একটা নেগেটিভ নাম্বার পাওয়া যাবে, সেটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি আসবে, মানে এই দুটোর বিয়োগফল মাইনাস 90 ডিগ্রি আসবে। সো সেই ভ্যালুটা এখানে যদি আমরা বসাই, পি এভারেজ ইকুয়াল টু কোথায় বসাবো, ওই যে হাফ ভিএম আই এম কস মাইনাস 90 ডিগ্রি, তো কজের ভিতরে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, আর কস 90 মানে জিরো, ফলে ক্যাপাসিটিভ লোডের এভারেজ পাওয়ার হবে জিরো। সিমিলারলি ইন্ডাকটিভ লোডের জন্য আসবে হচ্ছে জিরো, কারণ ইন্ডাকটিভ লোডে জাস্ট একটা জিনিসই পার্থক্য হবে, ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে এই ভোল্টেজটা এদিকে হবে না, এই বরাবর হবে, এই যে এইদিকে, তখন অ্যাঙ্গেলটা হবে প্লাস 90 ডিগ্রি। সো প্লাস হোক আর মাইনাস হোক যেটাই হোক 90 ডিগ্রি আসলেই জিরো হয়ে যাবে। তাহলে ফর ইন্ডাকটিভ লোড এভারেজ পাওয়ার উইল বি দ্য জিরো এগেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন একটা সার্কিটের এভারেজ পাওয়ার কে কে অ্যাবজর্ব করে, পুরো এভারেজ পাওয়ারটা অ্যাবজর্ব করছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর কোনো ধরনের এভারেজ পাওয়ার নেয় না। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এভারেজ পাওয়ারের ক্যালকুলেশন। সেই বইয়ে ক্যালকুলেশনগুলো করা আছে, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এখানে আছে, আর এখানে যে কমপ্লেক্স ফেজর দিয়ে ক্যালকুলেশন হয়েছে এগুলো আজকের লেকচারে লাগবে না, পরের দিন আমরা এগুলো পরের লেকচারে দেখবো। ওগুলো একটা নাম আছে আলাদা কমপ্লেক্স পাওয়ার নামে, সেই কমপ্লেক্স পাওয়ার যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। তো যে কথাটা বললাম আমরা মাত্রই, সেই কথাটা এখানে লেখা আছে, রেজিস্টিভ লোড অ্যাবজর্বস পাওয়ার এট অল টাইমস হোয়াইল এ রিঅ্যাক্টিভ লোড, রিঅ্যাক্টিভ মানে হচ্ছে হলো ক্যাপাসিটিভও হতে পারে ইন্ডাকটিভও হতে পারে, অ্যাবজর্ব জিরো এভারেজ পাওয়ার, মানে এটা কখনো এভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে। এভারেজ পাওয়ার বলতে এটা আসলে রিয়েল পাওয়ার বোঝাই, আমরা এটার নামও শিখবো সামনের লেকচারগুলোতে। পাওয়ারের রিয়েলও আছে আবার কমপ্লেক্সও আছে, ঠিক আছে। সো এটা যে পাওয়ারটা আমরা আজকে পড়তেছি সেটা কিন্তু রিয়েল পাওয়ার, কারণ আমরা টাইম ডোমেনে পড়তেছি, তো টাইম ডোমেনে যা কিছু সবই রিয়েল, টাইম ডোমেনে কমপ্লেক্স হয় না। এখন আসলে আমরা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখি। গিভেন দ্যাট ভি অফ টি ইকুয়াল টু এত, তাহলে ভি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে ভিএম দেওয়া আছে কত, এখানে ভিএম হচ্ছে 120, আর থিটা ভি হচ্ছিল 45 ডিগ্রি, আর ওমেগা দেওয়া আছে 377 রেডিয়ান পার সেকেন্ড। আই অফ টি হচ্ছে হলো আই এম হচ্ছে 10, থিটা আই হচ্ছে -10, আর ওমেগা হচ্ছে 377, মানে দুইটার ওমেগা সেম, ফ্রিকোয়েন্সি সেম হয় না বলে কারেন্ট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সমান হয়, কারণ সোর্স থেকে যেই ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু জেনারেট হয় ওটা যতক্ষণ ট্রান্সমিট হবে সেম ফ্রিকোয়েন্সি রেখেই ট্রান্সমিট হবে। এখন দেখো, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য প্যাসিভ নেটওয়ার্ক। আচ্ছা, একটা চিত্র আছে, ওই চিত্র আমাদের দরকার না, আমাদের এখানে লাগবে মেইনলি কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেশনের জন্য কি করব আমরা, পি অফ টি ইকুয়াল টু ভি অফ টি ইন্টু আই অফ টি। কেউ চাইলে ওই ফর্মুলাতে মুখস্থ বসাতে পারো, অথবা এখানে বসিয়ে ম্যাথ করতে পারো। ডিগ্রি ইন্টু 10 cos -10 ডিগ্রি। সেখানে ক্যালকুলেশন করলে 120 আর 10 এটা হবে হচ্ছে হলো 1200। তারপর হচ্ছে হলো যে cos a cos b সূত্র দেওয়ার জন্য একটা হাফ, এই একটা হাফ, আর cos a cos b সূত্র অ্যাপ্লাই করে দিলে cos a প্লাস b সেই দুটো প্লাস হবে,
সো 370 যোগ হলে হবে হচ্ছিল 754 টি, আর 45 মাইনাস 10 সেটা হয়ে যাবে 35। তাহলে এটা হলো cos a প্লাস বি দিলাম, প্লাস cos a মাইনাস বি, cos a মাইনাস বি দিলে টি এর পার্ট কেটে যাবে। সো 45 মাইনাস মাইনাস 10, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 600 ইন্টু cos 55 প্লাস 600 ইন্টু cos 754t প্লাস 35। সো এটা ক্যালকুলেটরে করি, 600 ইন্টু cos 55, এটা আসছে 344.15 প্লাস এটা যা আছে তাই, তাহলে আমরা ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার পাইছি। এটার ইউনিট হবে ওয়াট, তাহলে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার গেল। তাহলে এভারেজ পাওয়ার কোনটা হবে? এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই আমাদের এভারেজ পাওয়ার, এটা হলো পি এভারেজ। সো ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার এবং এভারেজ পাওয়ার, ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার বের করলে এভারেজ পাওয়ারটা বের করা হয়ে যাচ্ছে। সো ওটা যদিও আলাদা করে বের করে দেখাইছে এখানে, এভারেজ পাওয়ার হাফ ভিএম আইএম। সো ওদেরটা একটু দেখাই, হাফ ভিএম আইএম। তাহলে ভিএম হচ্ছে হলো কত? 120, আর আইএম হচ্ছে হলো 10 বা 10 cos, যে cos থিটা ভি হচ্ছিল 45, আর থিটা আই হচ্ছিল -10, কিন্তু এটা বসানোর সময় মাইনাস সহই বসাবা। সো এখানে মাইনাস সহই বসবে, প্লাস হয়ে 55 ডিগ্রি হচ্ছে। সো আমাদের অ্যান্সারটা চলে আসলো। কেউ চাইলে ফর্মুলা দিয়েও করতে পারবা, অথবা এভাবে পুরোটা করে এসেও অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো তোমরা এটা প্র্যাকটিস করবা। এখানে একটা এক্সাম্পল আছে। So, আমি একটা একটু কঠিন দেখে এক্সাম্পল করাই, যেটা করলে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে সেরকম, মানে এগুলো কভার হয়ে যাবে। এই যে এটা 11.4, এটাতে হচ্ছে হলো একটু দুইটা সোর্স ইউজ করা হয়েছে, একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা ইন্ডাক্টর আছে, মানে এই সেম সার্কিটে যত ধরনের কিছু থাকতে পারে সবই আছে। তো আমরা সবকিছুরই পাওয়ার বের করা শিখবো, অর্থাৎ কারেন্ট সোর্সের পাওয়ার বের করা, ভোল্টেজ সোর্সের পাওয়ার বের করা, রেজিস্ট্যান্সের পাওয়ার বের করা, ইন্ডাক্টরের পাওয়ার বের করা, ক্যাপাসিটরের পাওয়ার বের করা। সো এই একটা সার্কিট সলভ করলে মোটামুটি যে কোনো সার্কিট আমরা সলভ করতে পারবো বলে আশা করতে পারি। ঠিক আছে, সো চলো এটা একটু দেখি কি বলতেছে। ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার জেনারেটেড বাই ইচ সোর্স এন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য ইচ স্পেসিফিক এলিমেন্ট। অর্থাৎ এখানে যতগুলো সোর্স আছে, তো সোর্স আমরা ইউজ করে জেনারেশনের জন্য। সো যতগুলো সোর্সে তারা কতটুকু পাওয়ার জেনারেট করতেছে সেটা বের করতে বলছে। আবার যে এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটাও বের করতে বলা হচ্ছে। তবে এখানে এভারেজ পাওয়ারটা বের করতে বলছে, শুধু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না। তাহলে এভারেজ পাওয়ারের জন্য আমরা ফর্মুলা জানি, যে কোনো জায়গার এভারেজ পাওয়ার ইকুয়াল টু হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে যে কোনো, তাহলে এই যে আমি যদি এখন এই কারেন্ট সোর্সের পাওয়ার বের করতে চাই, তাহলে কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালু হচ্ছে 4, তো ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে, তারপর না আমি ভিএম পাবো। কারেন্টের অ্যাঙ্গেল এখানে 0 ডিগ্রি, সো থিটা আই দেওয়া আছে, বাট থিটা ভিও বের করতে হবে। সেম ভাবে রেজিস্ট্যান্সের জন্য যখন করব, রেজিস্ট্যান্সের কারেন্ট, রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে। ইন্ডাক্টর ক্যাপাসিটরের জন্য যখন করব, তখন এই দুইটারও কারেন্ট ভোল্টেজ বের করতে হবে। যদি এগুলো 0 আসবে, বাট করে দেখবো আমরা 0 আসে কিনা, তারপরে আমি শর্টকাট বলে দিব কোন শর্টকাট তুমি এটা করতে পারবা। সো এটা করার জন্য তাহলে সবার আগে আমাকে যেহেতু এখানে যে সব সময় কারেন্ট ইউজ করতে হবে, সেজন্য আগে কারেন্টটা বের করব। সো কারেন্ট বের করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো এখানে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। সো দেখতে পাচ্ছি দুইটা লুপ আছে এখানে, এই একটা লুপ, এই আরেকটা লুপ। সো লুপ 1 এ, আচ্ছা এখানে একটু বলে নি, এটা কনফিউজ হন, এখানে যে 1 2 3 দিছে, এই যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে ওটা মার্কিং করছে ম্যাথের সুবিধার জন্য, এগুলো আমাদের কোয়েশ্চেনের কোনো অংশ না। সেগুলো বাদ দিয়ে চিন্তা করো, এই 1 2 3 4 এগুলো বাদ দিয়ে চিন্তা করো, এগুলো আমাদের কোয়েশ্চেনের অংশ না। সো দেখো আমরা এখানে একটা লুপ অ্যাপ্লাই করতেছি i1, আর এটা হলো লুপ i2 এর কারেন্ট। ঠিক আছে, সো লুপ 2 এর কারেন্ট i2। তো লুপ 1 এ দেখতে পাচ্ছি একটা কারেন্ট সোর্স আছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি i1, আর এটা কিন্তু ফেজরে আছে, অবশ্যই ফেজরে করতে হবে, 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি অ্যাম্পিয়ার। যেহেতু এই লুপে কারেন্ট সোর্স আছে, তাহলে ওইটা আমাদের এই কারেন্ট। তাহলে আর কেভিএল ইন মেশ 2, তাহলে এখান থেকে আমরা শুরু করি, এদিকে যাব, তাহলে মাইনাস জে 5 i2, তারপর একটা ভোল্টেজ সোর্স প্লাস
60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তারপর এখানে প্লাস জে ইন্টু 10, এটার ভিতরে কারেন্ট যাচ্ছে I2 মাইনাস I1, I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। সো এখানে আমরা এখন I1 এর ভ্যালু বসাবো, বসিয়ে I2 বের করব। সো এখানে I2 আছে কয় জায়গায় সেগুলো আগে যোগ করে নিই আমরা। এখানে দেখতে পাচ্ছি মাইনাস জে 5I2 প্লাস 60 অ্যাঙ্গেল 30 প্লাস জে 10 ইন্টু I1, I1 এর ভ্যালু হচ্ছে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি মাইনাস যেটা I2, এখানে ভুল লিখছি, এটা I2 তাই না? তাহলে আমি এখানে একটু ভুল করতেছি। সো এটা I2 আর এখানে মাইনাস জে 10 ইন্টু 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ইকুয়াল 0। সো I2 দুইটা জায়গায় আছে, সো এই দুই জায়গা থেকে I2 কমন নিলে এখানে আছে আর এখানে আছে, তাহলে -5 এখানে +10, তো এটা আসলে 5j থাকবে, সো এটা 5j লিখলাম। আর এই ভ্যালুটা 4 ইন্টু 10, 4 ইন্টু 10 হচ্ছিল 40, মাইনাস আছে ওই পাশে লিখলে প্লাস, তাহলে 40j, আর এটা হলো মাইনাস আছে, প্লাস আছে ওই পাশে লিখলে মাইনাস। সো I2 ইকুয়াল টু আসবে এটা ডিভাইডেড বাই 5j। সো এটা ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে নিয়ে ক্যালকুলেশন করলে আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। সো আমি ওদের ভ্যালুটা লিখতেছি আপাতত। সো ওদের ভ্যালুটা ধরো এটা 10.85 অ্যাঙ্গেল 79.1 ডিগ্রি অ্যাম্পিয়ার। সো আমরা কারেন্ট যেটা পেয়ে গেলাম, এই যে একটা কারেন্ট I1, যে I1, আর একটা কারেন্ট হচ্ছে I2, যে এই ভ্যালুটা। এখন আসলে আমরা এলিমেন্ট বাই এলিমেন্ট আগাবো। সো দুইটা কারেন্ট জানি, এখন ধরো তোমাকে পাওয়ার আগে সাপ্লাই গুলো বের করতে হবে। পাওয়ার সাপ্লাইড বাই দা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ সোর্সের জন্য ভোল্টেজ সোর্সের কারেন্ট কোনটা, এখানে I2 হচ্ছে ভোল্টেজ সোর্সের কারেন্ট, আর কারেন্ট সোর্সের কারেন্ট হচ্ছে তার নিজের কারেন্টে অর্থাৎ I1, আর ভোল্টেজটা আমরা এখানে জানি না, তাহলে এখানে ভোল্টেজটাকে বের করে নিই। তাহলে কারেন্ট সোর্সের ভোল্টেজটাকে আমরা ধরে নিচ্ছি ধরো V1, এই যে এখানে প্লাস মাইনাস V, মানে এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করছি আর কি, মনে মনে এটা ভাবো। তারপরে এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি টু ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কারেন্ট সোর্স। সো এখানে KVL অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, এখান থেকে শুরু করো 20 I1 প্লাস J10 I1 মাইনাস I2, এদিকে যাচ্ছি এভাবে গিয়ে মাইনাস V1 ইকুয়াল টু 0। এই যে এই V1টা, এই যে এটা যেটা আমরা ধরে নিচ্ছি, তাহলে সেখান থেকে I1 I2 তো অলরেডি জানি, সেখান থেকে V1 আমরা পাবো। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অথবা ভোল্টেজ অ্যাক্রস দ্য কারেন্ট সোর্স। তাহলে সেই ভ্যালুটা আমি এখান থেকে দেখে নিই কত আসে, ওরা মনে অনেক পরে করছে। এই যে এই ভ্যালুটা আসতেছে, এই যে এই ইকুয়েশনটা আমরা লিখছি, সেখানে ভ্যালু বসিয়ে এই যে ভোল্টেজটা আমরা ওরা পাচ্ছে কারেন্টের জন্য। এখন আসলে আমরা একটা একটা যদি সলভ করি, যে কারেন্ট সোর্সের এভারেজ পাওয়ার, তাহলে কারেন্ট সোর্সের এভারেজ পাওয়ার কত হবে, তাহলে এভারেজ পাওয়ার অফ দ্য কারেন্ট সোর্স P এভারেজ, তুমি এখানে লিখতে পারো কারেন্ট সোর্সের জন্য, সেটা কিভাবে লিখবা, এখানে লিখে দিই কারেন্ট সোর্স। আচ্ছা, এত কিছু এখানে সাবস্ক্রিপ্ট না লিখে তুমি উপরে লিখেই নাও, এভারেজ পাওয়ার of the current source। তাহলে এটা আমরা ওদের নাম্বারিং অনুযায়ী নাম্বার দিই, P1 দিছে ওরা, তাহলে এটা P1 ইকুয়াল টু হাফ, ফর্মুলাটা একটু খেয়াল করো, Vm Im cos থিটা V মাইনাস থিটা। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন V কোন I,
এটা হচ্ছে হলো কারেন্টের সোর্সের যে ভোল্টেজ, কারেন্ট সোর্সের ভোল্টেজ মানে V1, সেই V1 এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে Vm। Im হচ্ছে কারেন্ট সোর্সের যে কারেন্ট, এই যে 4, এটা হচ্ছে হলো Im। cos থিটা V, এটা হচ্ছে হলো V1 এর যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে হলো থিটা V। আর থিটা I, এটা হচ্ছে কারেন্ট সোর্সের যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে হলো থিটা I। তাহলে সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই, হাফ V1 এর ভ্যালুগুলো আমি একটু নিয়ে আসি এখান থেকে। এই যে V1 ছিল হচ্ছে 184.98, 6.21। তাহলে Vm হচ্ছে 184.98, Im হচ্ছে 4, এই যে 4, cos থিটা বি 6.21 মাইনাস থিটা আই, এই যে কারেন্টের অ্যাঙ্গেল 0। সো এটা করলে তুমি পাবা পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স। এটার ইউনিট হবে ওয়াট, এবং এটা চিহ্নটা তুমি করে দেখবা কত কি আসে। এরপরে আসা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের জন্য আমরা বলতে পারি এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স। সাপ্লাই লেখার দরকার নেই, এভারেজ পাওয়ার অফ দ্য ভোল্টেজ সোর্স লিখলেই হবে। সেটা কিন্তু ফর্মুলা কিন্তু সেমই থাকবে। সো ওরা এটাকে 5 নাম্বার ধরছে, তো আমি এটাকে 5 দিলাম, P5। ফর্মুলা কিন্তু সেম। তাহলে Vm Im, বাট ভ্যালু কিন্তু আলাদা বসবে। কোন ভ্যালু কত বসবে একটু দেখো। তাহলে এখন Vm মানে হচ্ছে হলো ওই ভোল্টেজ সোর্সের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভোল্টেজ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 60। তাহলে Vm হচ্ছে 60। কারেন্ট, কারেন্ট হচ্ছে ওই সোর্সের ভিতর যে কারেন্টটা যাচ্ছে। তাহলে এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? এটার ভিতরে I2 কারেন্ট যাচ্ছিল। এই যে পাশের চিত্রটাতে দেখো, এই ভোল্টেজ সোর্সের মধ্যে I2 কারেন্ট যাচ্ছে। সুতরাং এখানে হবে I2 এর ম্যাক্সিমাম কারেন্ট ভ্যালু। তাহলে I2 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এই যে 10.858 Im গেল, ইন্টু cos থিটা ভি। থিটা ভি হচ্ছে 630 মাইনাস থিটা আই। থিটা আই হচ্ছে হলো 79.1। ওকে, সো এটার একটা ভ্যালু পাবা। এই যে ওরা এখানে করছে এটা, সেটার ভ্যালু আসতেছে 207.8। ঠিক আছে, আর কারেন্টেরটা কোথায় করছে ওটা আমি দেখাই দিই। তুমি বাসায় করো। যে কারেন্টের সোর্সেরটা করছে হচ্ছে এখানে হাফ। আচ্ছা, এখানে একটু দেখো কারেন্ট সোর্সের ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। সে মাইনাস চিহ্নটা কেন দিছে একটু বুঝিয়ে আমি তোমাকে। এখানে পাওয়ার কে সাপ্লাই করতেছে আর কে অ্যাবজর্ব করতেছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, সো এখানে আমরা যখন কারেন্টের ইকুয়েশনটা ধরছি, ডিরেকশনটা ধরছি I1 I2, I1 এর ডিরেকশন আর আমাদের সোর্সের ডিরেকশন সিমিলার। I1 এর ডিরেকশন আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশন কিন্তু সিমিলার। ঠিক আছে, আর এখানে দেখো এটার ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে I2 এর ডিরেকশন আর ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস উল্টা ডিরেকশনে আছে। মানে এটা যাওয়ার কথাই বরাবর, কিন্তু এটা আমরা ধরে নিয়েছি নিচের দিকে। এবং এটা ধরার পর অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে, দেখো যে অ্যাঙ্গেলটা এখানে আসছে সেটা আবার আসছে হলো 90 ডিগ্রির কম। অর্থাৎ I1 এর ডিরেকশনটা হলো পজিটিভ, I2 এর ডিরেকশনটা আমাদের পজিটিভ আসছে। অর্থাৎ আমরা যেটা ধরছি ওইটাই। এটা কিন্তু ভুল হয় না, আমাদের ডিরেকশন ধরা 90-র বড় আসলে এটা উল্টা হতো আর কি। ঠিক আছে, সেখানে যেহেতু ওইটাই আসছে, যেটা আমরা ধরছি ওইটাই, তার মানে আমাদের ডিরেকশন ধরা ঠিক আছে। এখন আসো, তাহলে ভোল্টেজ সোর্সটা আসলে কি করতেছে? কারেন্ট সাপ্লাই না দিয়ে উল্টা সে কারেন্ট অ্যাবজর্ব করতেছে। উল্টা সে কি করতেছে? কারেন্ট অ্যাবজর্ব করতেছে, আর কারেন্ট সোর্সটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে সুন্দর করে লিখে দিব। কারেন্ট সোর্স যেহেতু কারেন্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সেজন্য আমরা এখানে লিখবো হচ্ছে হলো এভারেজ পাওয়ার অফ দ্য কারেন্ট, এভারেজ পাওয়ার সাপ্লাইড লিখবো এখানে। এখানে হলো এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স। তো এখানে আমরা একটা শব্দ অ্যাড করব। এখানে কি লিখছি? এখানে তো উল্টা বলে লিখে রাখছি আমি, এটা মুছে ঠিক করে দিই। এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স, আর এটা হলো এভারেজ পাওয়ার অ্যাবজর্বড
বাই দ্য ভোল্টেজ সোর্স। এখন আসে বাকি আছে কি কি, বাকি আছে হলো রেজিস্ট্যান্সের জন্য। তাহলে রেজিস্ট্যান্সের জন্য কি হবে, এটার জন্য সরাসরি ইউজ করতে পারবা পি রেজিস্ট্যান্স মানে 20 ওহম ইকুয়াল টু হাফ আই এম স্কোয়ার আর রেজিস্ট্যান্সের জন্য। তাহলে হাফ আই এম, এটা রেজিস্ট্যান্সের কোন আই, এটা হচ্ছে আই ওয়ান এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আই ওয়ান এম স্কোয়ার আর। এখন আসো আই ওয়ান এর ম্যাক্সিমাম ভ্যালু কত, আই ওয়ান এর ম্যাক্সিমাম ভ্যালু এই যে 4, তাহলে 4 স্কোয়ার ইন্টু আর হচ্ছিল 20, সেটা করে যেটা আসবে এটাই। আর রেজিস্ট্যান্স তো কখনো সাপ্লাই দেন, এটা অ্যাবজর্বই হবে তাই না। আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের এটা করলে দেখবা আসবে এটা 0, এটাও 0, ডিরেক্ট সরাসরি তুমি লিখে দিতে পারবা 0। সো তোমার টোটাল 3টা পাওয়ার ভ্যালু আসবে আর 2টা 0 আসবে। সো দেখো রেজিস্ট্যান্সের জন্য এখানে করা হয়েছে এটা, আর ইন্ডাক্টর ক্যাপাসিটরের জন্য পরের পেজে আছে। যে ইন্ডাক্টর ক্যাপাসিটরের জন্য দেখো ওরা ক্যালকুলেশন করে দেখাইছে 0, সো তুমি সরাসরি 0 লিখতে পারবা। কিভাবে ক্যালকুলেশন করছে এখানে বললে বুঝতে পারবা। ভোল্টেজ আর কারেন্ট বের করছে, তারপর হচ্ছে হলো এখানে সূত্র অ্যাপ্লাই করছে, সো এটা 0। এই যে 90 ডিগ্রির জন্য যে ব্যাখ্যাটা আমি আগে দিয়ে ফেলছি তোমাদের, ওরা ব্যাখ্যাটা আলাদা করে দেয়নি, ম্যাথের ভিতরে দেখাচ্ছে। সো এখানেও 0। তো আমরা টোটাল 5টা যে পাওয়ার পাচ্ছি P1 P2 P3 P4 P5, এই তিনটার, আচ্ছা 5টার ভিতরে P1 মানে কারেন্ট সোর্সেরটা নেগেটিভ ছিল, তার মানে এটা হচ্ছে সাপ্লাই হচ্ছে 60 160, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, তার এবং এটা প্লাস, তার মানে এটা অ্যাবজর্ব হচ্ছে। ক্যাপাসিটর ইন্ডাক্টরের জন্য 0 0, তার মানে এটা দিচ্ছেও না নিচ্ছেও না। আর ভোল্টেজ সোর্সেরটা হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে, এবং এই 5টার যোগফল আসছে হচ্ছে হলো 0। 5টার যোগফল দেখো 0, এটার মানে কি দেওয়া নেওয়া সমান হয়ে গেছে। 0 আসার কারণ হচ্ছে কি যতটুকু সাপ্লাই হচ্ছে ততটুকুই আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার মানে আমাদের যে পাওয়ার কনজারভেশন ল বা শক্তির সংরক্ষণশীলতার যে নীতি সেটা কিন্তু এখানে মেনে চলতেছে, সেটাই আবার লাস্টে লিখছে পাওয়ার ইজ কনজার্ভড। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু সামারি করি, পুরো ম্যাথটা একটু কঠিন হইতে পারে, অনেকক্ষণ ধরে করাচ্ছি এটা 10-15 মিনিট ধরে। সো সামারি করলে অত কঠিন মনে হবে না। তুমি সর্বপ্রথম যে কোনো সার্কিট দেখলে তুমি কি করবা, মেশ অ্যানালাইসিস করবা। মেশের জন্য নতুন কোনো নিয়ম না, যা যা নিয়ম আমরা মেশের জন্য আগে পড়ছি সবই হচ্ছে হলো ডিসিতে যা পড়ছি এসিতেও সেম। খালি পার্থক্যটা কি, ডিসিতে কমপ্লেক্স নাম্বার ছিল না, এসিতে এসে কমপ্লেক্স নাম্বার হবে। ক্যালকুলেটরের উপরে প্রেসার যাবে, তোমার উপরে কোনো প্রেসার যাবে না, তুমি ক্যালকুলেটরে বসাই দিবা, তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার তোমার টেনশনের দরকার নেই। তাহলে মেশের জন্য এখানে আই ওয়ান ধরলাম মেশ ওয়ান কারেন্ট, আই টু ধরলাম মেশ টু কারেন্ট। তাহলে মেশ ওয়ান কারেন্টে এখানে দেখতে পাচ্ছি কি একটা কারেন্ট সোর্স আছে, সুতরাং সরাসরি পেয়ে যাচ্ছে আই ওয়ান ইকুয়াল টু 4 ∠0 এম্পিয়ার। আর এখানে কেভিআর অ্যাপ্লাই করছি, তো এখান থেকে শুরু করলে -5 জে আই টু প্লাস 60, এটা তারপর প্লাস জে 10 আই টু মাইনাস আই ওয়ান, সেই জিনিসটা ওই পাশে লেখা আছে। আর এখানে তাহলে এই দুটি ইকুয়েশন আই ওয়ান উপর থেকে বসাইছি, এখানে এনে বসিয়ে আই টু বের করে নিয়ে হয়েছে, তাহলে আমি মেশের কারেন্ট পেয়ে গেলাম। এখন আসো সোর্সের জন্য যদি পাওয়ার বের করতে চাও, তাহলে ভোল্টেজ সোর্সে পাওয়ারের জন্য ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু, ভোল্টেজের অ্যাঙ্গেল, কারেন্টের ভ্যালু, তাহলে এই যে কারেন্ট আই টু এর ভ্যালু, আই টু এর অ্যাঙ্গেল, তাহলে 4টা জিনিস পাইলাম, সাথে একটা সামনে হাফ, তাহলে হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা, এখানে জাস্ট বসাই দিব। আবার বলি ভোল্টেজ সোর্সের জন্য ভোল্টেজের ভ্যালু তো ওই সোর্সের পাশেই লেখা আছে, তাহলে 60, এটা হলো ভিএম। আর কারেন্টের ভ্যালু মাত্র বের করছো, এখান থেকে আইএম আসবে, আই টু এর জন্য আইএম, আর থিটা ভি হচ্ছে 30, আর থিটা আই হচ্ছে তুমি যেটা বের করছো আই টু এর জন্য সেটা এখানে বসবে। এই যে এটা সাপ্লাই নাকি অ্যাবজর্ব কিভাবে বুঝছি, এই কারেন্টের ডিরেকশন সোর্সের ডিরেকশনের বিপরীত আছে, মানে প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, সুতরাং এটা অ্যাবজর্ব হচ্ছে, সাপ্লাই করতেছে না। কারেন্ট সোর্সের জন্য আবার কি করতে হবে, আমাদের ভোল্টেজটা বের করতে হবে, সেটা একটু ঝামেলা। এখানে কি করবে, একটা ভোল্টেজ ধরে নেবা প্লাস ভি1, তারপর এই লুপে এখন একটা কেভিএল অ্যাপ্লাই করবা, তাহলে এখান থেকে কেভিএল অ্যাপ্লাই করলে 20 i1 10 জে i1 মাইনাস i2 মাইনাস ভি1 ইকুয়াল টু 0, সেখান থেকে ভি1 এর ভ্যালু পাবা। তারপর হাফ ইন্টু ভি1 এর ভ্যালু ইন্টু কারেন্টের ভ্যালু মানে 4 cos ভি1 এর অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল মানে 0 করলে তুমি কারেন্টের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবা। আর রেজিস্ট্যান্সের জন্য সরাসরি হাফ আই স্কোয়ার আর, তাহলে এখানে আই হচ্ছে কোন আই,
I1 এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে I1, তাহলে I1 স্কয়ার R, কিন্তু ভ্যালুটা কিন্তু শুধু I1 এর ভ্যালু স্কয়ার ইনটু R, R হচ্ছে 20, আর ক্যাপাসিটর ইন্ডাক্টরের জন্য ডাইরেক্ট 0। তাহলে এই হচ্ছে একটা সার্কিটের পাওয়ার সাপ্লাই আর এভারেজ, এবং সেই পাওয়ারগুলো যোগ করলে দেখবা 0 চলে আসবে। 0 আসার কারণ হচ্ছে কি, ওই যে পাওয়ার সাপ্লাই আর এভারেজ সবসময় সমান থাকে, কোনো পাওয়ার লস হবে না, লস তো হবে, কোনো পাওয়ার হারাবে না, ধ্বংস হবে না, অলওয়েজ পাওয়ার কনজার্ভ থাকবে বা সংরক্ষিত থাকবে। সো এই হচ্ছে আমাদের এসি পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এবং এভারেজ পাওয়ারের অ্যানালাইসিস। ঠিক আছে, এরপরের টপিকটা হচ্ছে হলো অন্য টপিক। সো ওইটা হচ্ছে আমরা অন্য একটা লেকচারে দেখব। সো এই লেকচারটা হচ্ছে এই পর্যন্তই।